সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। অনেক দিন পর আপনাকে স্বাগত জানাচ্ছি তুষার। এরপর ডক্টর রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। একটু গল্প করি তাইলে। গল্পের মতোই মনে হইতে পারে, কারণ এটা আজকে 3 তারিখ আগস্টের 2024, 2 বছর আগে ঠিক এই সময়টাতে আমরা তখন কী করছিলাম, দেশ কোথায় ছিল, কেমন ছিল, আপনারা কেমন ছিলেন? জি, আপনাকে ধন্যবাদ মতি ভাই। অনেক দিন পরে আপনার এখানে 2 বছর, এটা এখন যখন আমরা রিকল করি রূপকথার মতো মনে হয় ওই সময়টা। এবং এখন আমি টাইমটা দেখলাম 6:30, ইতিমধ্যেই এক দফা ঘোষণা হয়ে গেছে, মানে যেটা গণ অভ্যুত্থানের ঐতিহাসিক এক দফা ঘোষণা হয়ে গেছে। এবং আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছিল যে যখন লাখো জনতা উপস্থিত হলো শহীদ মিনারে, যে আজকেই শেখ হাসিনার পতন হওয়া উচিত। এবং আমি তখন মানে খুব এক্সাইটেড হয়ে ফেসবুকে লিখেছিলাম যে আপনারা কেউ যাবেন না, যে যেখানে আছেন বসে পড়েন, শেখ হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত এখানে আমাদের থাকতে হবে। তারপরে তো 4 তারিখ এবং মানে অসহযোগের ঘোষণা আসলো, এবং 5 তারিখ সবাইকে ঢাকা আসতে আন্দোলনের জায়গা থেকে বলা হয়েছে। তো এটা মানে আমাদের ওই সময়টা আমাদের সবারই, বিশেষত আওয়ামী লীগ আমলে আমরা তো নানা ধরনের অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম, বুদ্ধিবৃত্তিক এবং রাজপথেরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমে জড়িত ছিলাম। আমাদের একটা মারাত্মক ফ্রাস্ট্রেশন ছিল যে জীবন যৌবন সব কি শেখ হাসিনার, মানে যে 2041 সালের কথা যেভাবে বলা হতো, জীবন যৌবন সব কি এরকম একটা অসম্ভব ভয়ঙ্কর টাইরেন্টের আন্ডারে পার করতে হবে কিনা। এবং সিনিয়রদের সাথে যখন কথা হতো, সিনিয়র পলিটিশিয়ান কিংবা সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আপনাদের বয়সী যারা, তাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে যখন ইতিহাসগুলো আমরা জানতাম, যেমন মান্না ভাই কিংবা এই ধরনের মানুষেরা, তখন আমাদের খুব মনে হতো যে ওনারা অনেক বড়, মানে যতটুকু বয়সে বড় তার চেয়ে অনেক বড়, কারণ ওনারা অনেক বড় ইতিহাসের মধ্যে দিয়ে এসেছেন। হ্যাঁ, কিন্তু আমাদের ওরকম কোনো ইতিহাস নেই, এটা আমার কাছে মনে হতো আর কি। পরে তো এই গণ অভ্যুত্থানের পরে আমরা যখন রাজনৈতিক দল খুললাম এবং নানাভাবে এখন সক্রিয় আছি, এখন মনে হয় যে ওকে, আমরা বাংলাদেশের যে সংগ্রামের ইতিহাস দীর্ঘ গত অন্তত 100 বছরের, সেটার ধারাবাহিকতার মধ্যেই আমরা আছি, এটা আমাদের কাছে মনে হয়। ফলে এখনও ধরেন অনেকগুলো ইস্যু আছে, আমরা বর্তমান সরকারের অনেক সমালোচনা করি বিভিন্ন ইস্যুতে, সেটা করাটা উচিত, কারণ এটা একটা গণতান্ত্রিক পরিবেশে এটা প্রয়োজন। কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের মানে খুব বড় করে সেলিব্রেট করার বিষয় আছে, কারণ যেহেতু সামনে 5 তারিখ, 5 অগাস্ট তো কোনো না, আপনার শোক কিংবা মর্সিয়ার বিষয় না, এটা হচ্ছে একটা বিজয় উদযাপনের বিষয়। তো ওইটাকে মাথায় রেখে আমার যেটা মনে হয় যে কী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জনগুলো কী, অনেক কিছু আমরা পাইনি, অনেক খামতি আছে, এটা সত্য। তো বড় অর্জনগুলোর মধ্যে 1 নম্বর বড় অর্জন, যেটা কোনো দিন কেউ আমাদের কাছ থেকে নিতে পারবে না, সেটা হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিবাদের বড় একটা ফ্যাসিবাদের পতন। এটা একটা অনেক বড় অর্জন। দ্বিতীয়ত হচ্ছে যে জুলাইয়ের পরে আপনার তরুণ সমাজ রাজনীতির ব্যাপারে অনেক সক্রিয় হয়েছে, অনেক ধরনের, কেউ সবাই রাজনৈতিক দল করে না, কিন্তু আপনি দেখবেন সক্রিয় আছে নানাভাবে, তারা এখন সমাজে নেতৃস্থানীয় জায়গায় আছে, এবং সেটা আসা উচিত, কারণ একটা জেনারেশনের পর একটা জেনারেশনের আসতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ, আমরা একটা পিসফুল ট্রানজিশন করতে পেরেছি গণ অভ্যুত্থান থেকে নির্বাচন পর্যন্ত। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো অবশ্যই ঘটেছে, যেগুলো বেশিরভাগই আসলে ফৌজদারি এবং আইন শৃঙ্খলা জনিত সমস্যা। কিন্তু আপনি দেখবেন এরকম গণ অভ্যুত্থান কিংবা বড় ঘটনার পরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গোষ্ঠীগত দ্বন্দ্ব বড় হয়ে যায়, আর্মড কনফ্লিক্ট শুরু হয়ে যায়, গৃহযুদ্ধ হয়, এরকম অনেক কিছু হয়, দেশটাকে স্থিতিশীল করা যায় না। শেখ হাসিনা এটাই কিন্তু বলতেন যে তাকে ছাড়া দেশ স্থিতিশীল রাখা যাবে না। কিন্তু আমরা এটা দেখিয়েছি যে ওইরকম একটা নাজুক পরিস্থিতিতে একটা দুর্বল সরকার, যে সরকারের বিষয়ে আমাদের অনেক আপত্তি আছে, প্রশ্ন আছে, অভিযোগ আছে, তবু যেটা আমরা গণ অভ্যুত্থান টু অন্তর্বর্তী টু এই যে নির্বাচিত সরকার, এই যে রোডম্যাপটা আমরা আসতে পেরেছি, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় বিষয়। এখন আমাদের সবাইকে মিলে আমাদের সমালোচনা কিংবা নিজেদের মধ্যে যে ব্যবধানগুলো আছে সেগুলো সত্ত্বেও সামনের যে কাজগুলো, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন এবং বাকি যে জনগণের যে অধিকারগুলো, এগুলো আমাদেরকে এখন নিশ্চিত করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে এবং দেশটাকে স্থিতিশীল রাখতে হবে। এই জায়গায় যে আমরা আসতে পারলাম, এটা আমাদের কাছে একটা খুব বড় সিগনিফিক্যান্ট ঘটনা মনে হয়। তো 2 বছরে আমরা এখন যখন এসে ফিরে তাকাই, তখন এরকম মনে হয় যে আমরা একটা, বাংলাদেশ এখনও তার সংস্কার যাত্রার মধ্যে আছে। আপনি দেখবেন নেপালে কিন্তু এই যে সরকারটা আসলো গণ অভ্যুত্থানের পরে, বালেন্দ্র শাহ সরকার, আমরাও অনেক প্রশংসা করেছি, কারণ তরুণরা ওখানে ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধেও কিন্তু আন্দোলন হচ্ছে এখন। সে আন্দোলন সরকার পতনের আন্দোলন না, কিন্তু বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলন আছে। তার মানে আমাদের এই অঞ্চলগুলোতে রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত কঠিন একটা কাজ। বর্তমান সরকারের জন্য সেটা অনেক কঠিন, গ্যাস, বিদ্যুৎ সহ অনেকগুলো চ্যালেঞ্জ তার সামনে চলে এসছে, দ্রব্যমূল্য, তাকে এগুলো কিন্তু মানুষ দেখবেন যে এখনও সরকারকে সময় দিতে চায়, এটা বোঝা যায়। মানুষের অনেক ক্ষোভ আছে, আপনি যে ব্যক্তিগতভাবে কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ আছে, কিন্তু মানুষ এখনই রাস্তায় নামার কথা চিন্তা করে না। হ্যাঁ, এটা আমাদের, আমি মনে করি যে এটাকে
এটা তাৎপর্যটাকে এইভাবে বুঝলে হবে না সরকারের পক্ষ থেকে যে ওকে আমরা তাহলে যা খুশি করতে পারি, মানুষ তো কিছু বলছে না। কিন্তু মানুষ যে আপনাকে সময় দিতে চায়, কেন দিতে চায় যে আপনি ইন দ্য মিন টাইম এগুলো ফিক্স করে তারপর তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেবেন, এই জায়গায় থেকে যদি সরকার ব্যাপারটাকে বিবেচনা করে তাহলে আমি মনে করি যে গণ অভ্যুত্থান এবং জনগণের প্রতি একটা সুবিচার করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে রাকিব আল হাসান। জি, আপনার দৃষ্টিতে অর্জনের কথা তো বললেন, সামনের চ্যালেঞ্জগুলো কি? ধন্যবাদ। আসলে আমার কথা রিপিট হয়ে যাবে, কারণ আমি আর ওদিকে গেলাম না, কারণ একই আমাদের দেখার চিন্তা জগৎ, দেখার ভাবনা কিংবা ওই টাইমের স্মৃতিচারণ বলেন বা ঘটনাগুলো যেভাবে আমাদেরকে নাড়া দিয়েছিল অলমোস্ট সবার ক্ষেত্রে সেম। তো এই মুহূর্তে আসলে একটা সার্বিয়ান প্রবাদ দিয়ে শুরু করি। সার্বিয়ান প্রবাদ আছে যে যুদ্ধ হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, আর গরিবেরা তাদের ছেলেদেরকে দেয়। যুদ্ধ শেষ হলে ধনীরা রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, আর গরিবেরা কবর খোঁজে ছেলেদের। তো এটা কিন্তু আমাদের এই বাস্তবতার সাথেও প্রাসঙ্গিক। আমাদের গণঅভ্যুত্থানটা যদি আপনি লেন্সে দেখেন, এবং এখনো পর্যন্ত অনেক মানুষ এটাকে বিশ্বাস করতে চায় না, অনেকের কাছে অলৌকিক মনে হয়, স্বাভাবিক। কারণ মানে যে একটা অরা 36 দিন পরে একটা অরার মধ্যে দিকে আসলো, মানে যেই মানে সুখানুভূতি যদি বলতে চান, এত কিছু হারানোর পরও এত একটা মানে নিরস্ত্র পাশাপাশি রক্তাক্ত, ওয়ান সাইড নিরস্ত্র ওয়ান সাইড রক্তাক্ত। তো এই জায়গার মধ্যে একটা অসম লড়াইয়ের মধ্যে থেকেও যে 36 দিনের মাথায় যে এত বড় একটা ফেসিবাদ দানব যে বিতাড়িত হলো, তার পরবর্তী সময়ে কিন্তু এটা অনেকের কাছে এখনও মানে কি বলবো, এটাকে অনেকের কাছে হ্যালোসিনেশনও মনে হয়, ব্যাপারটা এরকম। তো সে জায়গা থেকে অনেকেই এরকম মিলানোর জন্য আমি একটা ছোট একটা উদাহরণ আপনাকে দেই। ধরেন যে 5ই আগস্টের একেবারে বিজয়ের লাস্ট মোমেন্টে বিকালবেলা বা সন্ধ্যাবেলায় যখন বিজয় সরণির আপনার শেখ মুজিবের যে মূর্তিটা ভাঙা হচ্ছিল, সে আপনি খেয়াল করবেন মূর্তিটা যে ভাঙছে একটা কিশোর, যে কিশোরটা পাঞ্জাবি টুপি পরাও ছিল না, যে কিশোরটা কোনো পলিটিক্যাল পার্টিরও কেউ না, যে কিশোরটাকে আপনি যদি কনস্পাইরেসির পার্টও ধরেন, যে কোনো এজেন্সির লোক, বিদেশি গোয়েন্দা সংস্থার লোক বা হোয়াট এভার, কারোই না, কিন্তু তার যে ক্ষোভ, ভাঙার যে ক্ষোভ, সে একদম মাথা চূড়ায় ছিল। তো এটা যদি এই ডাইনামিক্সটা যদি না বোঝে, তাহলে এই পুরা শেখ হাসিনার জার্নি বা আওয়ামী লীগের পতন বা ফেসিবাদের পতনটাকে বোঝাটা খুব কঠিন হবে। তো সে জায়গা থেকে আমি মনে করি ধরেন আমাদের এই মুহূর্তে আরও চ্যালেঞ্জের জায়গা। আমি আরেকটা গল্প বলি, একটা গল্প বললেই শেষ হবে, যেটা আমরা গল্পই করতেছি। 5ই আগস্টে এক কিশোরী, নাম ছিল নাফিসা, সে হচ্ছে 5ই আগস্ট সকালবেলা বের হয়ে গেছে। তখন মানে তার বাবা তাকে না করছে বের হওয়ার জন্য, তারপরও সে বের হয়ে গেল। বের হওয়ার পরে সে বলছে না, সে শেখ হাসিনা পতন ছাড়া সে দেশে মানে ঘরে ফিরবে না। তো মানে যখন সে রাস্তায় নামলো, রাস্তায় নেমে সে তখন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সে তার বাবাকেও ছবি পাঠাচ্ছে যে আমি ছবি পাঠাচ্ছি, আমি এই জায়গায় আছি সেই জায়গায় আছি। তো তারপরেও সে মানে বিজয়টা শেষ না করে সে কিন্তু বাসায় ফিরবে না। তো কিছুক্ষণ পরে তখন তার যে নাম্বার, সে নাম্বার থেকে ফোন আসলো, অন্য একটা লোক ফোন দিল, মানে সে গুলি খেয়ে রাস্তা মারা গেল। পাশে একটা লোক ওই নাম্বারে ফোন দিল যে নাফিস আর নেই। তো 5ই আগস্টের পর তো আমরা অনেকে ঘরে ফিরে গেলাম, অনেকে ঘরে নাও ফিরতে পারতাম, কিন্তু নাফিসে ফিরেনি। এখন সে যে আশা, যে প্রত্যাশা, যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, সে বাংলাদেশে তো আমাদের দেখার মূল লক্ষ্য। তো এই মুহূর্তে যে আমাদের চ্যালেঞ্জের মোটা দাগে আমরা একটা কমন প্ল্যাটফর্ম বা কমন একটা আইডিওলজি আমরা বিশ্বাস করি, বিলিভ করি, সেটা হচ্ছে ধরুন আমরা সবাই ফেসিবাদের বিরুদ্ধে, এবং আমাদের রাজনীতিক চাহিদা, আকাঙ্ক্ষা, দেন দরবার, এগুলো নিয়েও অনেক তর্ক বিতর্ক থাকবে, কিন্তু আমাদের একটা কমন গোল যে আমরা পিছনে ফিরে যে বাংলাদেশে আর ফিরতে চাই না। তো এই জায়গা থেকে আমি মনে করি যে এটা মোটামুটি জায়গায় সব পলিটিক্যাল পার্টি বলেন, সিভিল সোসাইটি বলেন, বাপামোর বাংলাদেশের মানুষও এটার সাথে একাগ্রতা প্রকাশ করেছে বা একাত্মতা প্রকাশ করেছে। আর তুষার ভাই যেটা বললেন যে মানুষের অনেক রাক্ষোভ আছে, কিন্তু মানুষ তারপরেও সময় দিতে চায়। তো মানুষের যে সহনশীলতা পর্যায়ে বা টলারেন্সি, এটা যথেষ্ট পরিমাণ ডেভেলপ, এবং একই সাথে মানুষ কিন্তু পলিটিক্যাল কনসাস ব্যাপারটা এরকম না যে খুব সিনিয়র সিটিজেনরা শুধু দেশ নিয়ে ভাববে, পলিটিক্স নিয়ে ভাববে, রাষ্ট্র সংস্কার নিয়ে ভাববে। এটা দেখবেন এখন তরুণ সমাজ নিয়েও ভাবতেছে। ইভেন শুধু তাই না, এই আন্দোলনটার প্রেক্ষিতে আন্দোলনটা অনেক সমাজবিজ্ঞানীরা রিসেন্টলি ইন্ডিয়াতে যে ককরোচ জনতা পার্টি যে আন্দোলনটা করলো, জেনজিদের আন্দোলন, এর আগে শ্রীলঙ্কাতে দেখলাম আমরা, নেপালে দেখলাম, ইন্দোনেশিয়াতে দেখলাম। তো প্রত্যেকটার সাথে যদি আপনি মিলান, এখানকার ডাইনামিক্স একটু ডিফারেন্ট। তো সেই জায়গা থেকেও মানুষ আমাদের এই অর্জনের খাতা বলে শেষ করা যাবে না, কিন্তু সামনে যে আপনি যে প্রশ্ন প্রাপ্তি এবং চ্যালেঞ্জের জায়গা আমি যেটা দেখি সেটা হচ্ছে ধরুন আমাদের এই মুহূর্তে অনেকগুলো চ্যালেঞ্জ। আমি একটা চ্যালেঞ্জের কথা এখানে প্রাইমারিলি উল্লেখ করি, সেটা হচ্ছে পুলিশ সংস্কার নিয়ে। সম্প্রতি আপনি কিছু একটা ঘটনা ঘটেছে হবিগঞ্জে। তো আমাদের ঐক্যমত কমিশনে পুলিশ সংস্কারটা কিন্তু প্রথমে বলা হয়েছিল, কিন্তু রিপোর্টে কিন্তু পরে ফাইনালি এটা জমা দেওয়া হয়নি। এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আপনার বিশেষ করে ট্রাফিক পুলিশের ক্ষেত্রে এআই ভিত্তিক অনেক মামলা হচ্ছে। কিন্তু এখানে আমার একটা অবজারভেশনের জায়গা আছে। অবজারভেশনের জায়গাটা হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে ধরেন আমার 3টা ঘটনা আমি আপনাকে বলি, আমার নিজের সামনে দেখা আর কি। একটা ঘটনা হচ্ছে ধরেন আপনার এই মুহূর্তে ঢাকা শহরে অনেক জায়গায় আপনার ইউটার্ন নেওয়া নিষেধ, অনেক জায়গায় থামা নিষেধ। এখন এত বড় আপনি, হ্যাঁ এটা খুব ভালো, ঢাকা শহরের মতো জায়গা বা যানজটের শহরে আপনি মানুষকে আইন মানতে বাধ্য করছে, অনেকে মানুষ আইন মানছে। আমরা রাতের বেলা ভিডিও ফুটেজে দেখছি যে মানুষ, ট্রাফিক পুলিশ নেই কিন্তু তারপর মানুষ আইন মানছে
লাইটের ভিত্তিতে বা টাইমিংয়ের ভিত্তিতে। কিন্তু আমার 3টা ঘটনা আমাকে খুব ব্যথিত করেছে। একটা ঘটনা আপনাকে বলি, সেটা হচ্ছে ধরেন গুলশান 1-এর যে চত্বরটা, সেখানে ধরেন মানে লেখা আছে যেখানে থামা নিষেধ, এখানে ইউটার্ন নেওয়া নিষেধ, এটা কিন্তু লেখা নাই। আমি সাধারণত জানি না। আমরা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে একটা লোক অ্যাম্বুলেন্স পার হলো, পুলিশ তাকে থামালো এবং পুলিশ ড্রাইভারকে মামলা দিল এবং জরিমানা করলো। ড্রাইভার কান্না জড়িত কণ্ঠে বলছে, ভাই আমি এখানে চাকরি করি, এখন আপনি যদি মামলাটা দেন আমার বেতন থেকে কাটা নেবে। তো সুতরাং আইন প্রয়োগ করলে হবে না, মানে পুলিশে মানে তাহলে আমরা এই অ্যাম্বুলেন্সটা, এখন অ্যাম্বুলেন্স একটা সিরিয়াস রোগী ছিল, সিরিয়াস রোগী ছিল, আমি যদি ডাক্তার আমি বুঝি যে রোগীটা ছিল সেই রোগীটা অক্সিজেন দেওয়া, এটা তো নাটক বা অভিনয়ের কিছু না। তো সেই জায়গা থেকে আমাদের পুলিশকে, ইভেন আমি পুলিশের ক্ষেত্রে আরেকটু যোগ করে আরও 2টা ঘটনা বলি আপনাকে। আর একটা ঘটনা হচ্ছে কি, বৃষ্টি হলে আমাদের পাঠাও রাইড শেডিং যারা করে বাইকাররা, তারা চেষ্টা করে যে একটু যেখানে আশ্রয় নিতে বৃষ্টিটা না পড়ে, তো সে এমন জায়গায় আশ্রয়টা নিয়েছে যেটা রং সাইডের আশ্রয়, রাস্তার পাশে দাঁড়ানো, কেন দাঁড়ানো, তাকে মামলা দিয়ে দিল। তো সুতরাং আইন প্রয়োগ করলে হবে না। এবং আমাদের ঢাকা যে একটা অচল ডেড সিটি, সেই ডেড সিটির মাঝখানে ধরেন আপনার এত বড় কঠিন আইন প্রয়োগের আগে মানুষকে অ্যাডভোকেসি করা, অ্যাডভার্টাইজিং করা, সচেতন করাটা খুব জরুরি। সুতরাং আমি একটা ওই সেই ঐক্যমত কমিশনের মতোই বলি যে আপনার লাক্সারিয়াস কিছু করবেন, কিন্তু তার আগে যে মানুষকে অ্যাওয়ার করা, কনসিয়াস করা এবং মানুষকে এই আইন সম্পর্কে এডুকেট করা, সেটা একটা ঘাটতি দেখা যাচ্ছে। এবং পুলিশের ব্যাপারে আমার খুব একটা ঘোর আপত্তি আছে, সেটা হচ্ছে ধরেন আমাদের পুলিশের পক্ষ আমরা বলি, ধরেন যারা ট্রাফিক পুলিশ, যারা মানে ফিল্ডে ওয়ার্ক করে, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের লাইফ ইন্স্যুরেন্স, তাদের লাইফ সিকিউরিটি, তাদের ক্লান্তি দূর করা, তাদের লাইফকে বেটারমেন্ট করার জন্য সরকারকে ভিন্নভাবে ভাবতে হবে। একই সাথে পুলিশ যেন দানব নয় ওঠে। আমাদের যে পুলিশটা হচ্ছে 1868 সালে যে ব্রিটিশ পুলিশ অ্যাক্ট, সে অনুযায়ী চলতেছে। সে পুলিশের গঠন প্রক্রিয়ার এখনকার গঠন প্রক্রিয়ার সাথে একই উদ্দেশ্য। ওই সময় উদ্দেশ্যটা ছিল যে খাজনা আদায় করা, তারপর হচ্ছে আপনার এই উপনিবেশের চাহিদা পূরণ করা, মানে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করা, শাসকের ইচ্ছা পূরণ করা। যেমন একটা উদাহরণ ঘটনাটা বলে শেষ করি, সেটা হচ্ছে যখন আবু সাইদের হত্যাকাণ্ডে যে পুলিশ নিয়োজিত ছিল, এক পুলিশ বলছে যে আমি তো কোনো অপরাধ করিনি, আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছি। তো পুলিশের সেই আসলে কিন্তু রাষ্ট্রের পারপাস সার্ভ করেছে, মানে তার ক্ষমতাসীন পারপাসে সে সার্ভ করেছে, কিন্তু পুলিশ রাষ্ট্রের দায়িত্ব কি গুলি করা? কাজে গুলি করা না, রাইট, মানে সে বলছে আমি দায়িত্ব পালন করেছি, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব গুলি করা না, গুলি করা না। ইভেন তার আইনেও এটা বলা আছে, শপথে বলা আছে যে জনগণের বিরুদ্ধে যায় এমন কিছু করতে পারবে না। এবং শুধু তাই নয়, যে যেটা অবৈধ বা অন্যায়ের মনে হবে সেটা তাকে ফোর্সফুলি তাকে করানো যাবে না। তো এই জায়গাটা থেকে আমাদের ঢালাওভাবে, শুধু আমি একটা পুলিশের একটা এক্সাম্পল দিলাম, কিন্তু পুলিশ ছাড়াও আমাদের অর্থনৈতিক পুনর্গঠন বলেন, আমাদের বাণিজ্যিক পুনর্গঠন বলেন, আমাদের এই মুহূর্তে আর একটা ডেটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে আমাদের গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে আমাদের কিন্তু ফরেন রেমিটেন্সটা বাড়ছিল। এই মাসে মানে জুলাই মাসে, সর্বশেষ জুলাই মাসে $386 কোটি এসেছে, জুন এসেছে $382 কোটি। এর আগের 6 মাসে প্রত্যেকটি মাসেই আমাদের 6 মাসের 300-র বেশি ছিল, 342, 47, 375। সুতরাং আমাদের এটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হতে পারে, মধ্যপ্রাচ্য সংকটের কারণে, যেটা অনেক সংকটে রয়েছে। কিন্তু আমার মনে করি যে সরকারকে এই জিনিসগুলো যথেষ্ট পরিমাণভাবে মানে সিরিয়াসলি, কনসিয়াসলি, অ্যাক্টিভলি, প্রোঅ্যাক্টিভলি এগুলোকে অ্যাড্রেস করতে হবে, অ্যাকনোলেজমেন্ট করতে হবে, এবং এগুলা যেন জনগণের বাইরে, মানে জনগণ কষ্টে আছে কিন্তু এটাকে মানে সরকারের পক্ষ থেকে আন্তরিক হতে হবে। আর এর বাইরে ধরুন আমাদের যে জুলাই সনদ বলেন, অন্যান্য যে দাবি দেওয়াগুলো ছিল, এগুলো আমি মনে করি অ্যাক্টিভলি বসে সমাধান করা যাবে, পার্লামেন্টও মানে সলিউশনের যোগ্য। প্রাপ্তি কতটুকু আমি জানি না, মানে প্রত্যাশা তো অনেক বেশি ছিল, তো প্রাপ্তিও যে কম একেবারে তা না। একটাই বড় প্রাপ্তি যেটা আপনি বলছেন, ডেমোক্রেসি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই ডেমোক্রেটিক প্রসেসে আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে বলে মনে করেন? চ্যালেঞ্জ অনেক, মানে আপনার মূল চ্যালেঞ্জগুলো হলো যে যেগুলোর মধ্যে আলোচনা হয়েছে, কনসেনসাস হয়েছে এবং লম্বা সময় ধরে সমাজে ওই সংস্কারগুলো নিয়ে আলোচনা আছে, এমনকি বিএনপির দলীয় ইশতেহারেও যে সংস্কারগুলোর কথা আছে, সেগুলো কাল বিলম্ব না করে এবং এটা সেটা বিভিন্ন ধরনের যে টেকনিক্যাল যুক্তিগুলো দেখানো হচ্ছে, যেখানে যেটা দরকার, কোথাও আইনের, কোথাও এটা সেটা, এটা না করে যখন পলিটিক্যাল কনসেপ্ট, বাংলাদেশের ইতিহাসে এরকম উদাহরণ আছে, রাজনৈতিক ঐক্যমত যখন থাকে, সবাই যখন চায়, তখন আর এটা আইনে কাভার করে কি করে না এটা কিন্তু দেখা হয় নাই। যেমন এই 13th অ্যামেন্ডমেন্ট রিভিউর মামলায় আপনার আমাদের সাবেক প্রধান বিচারপতি কিন্তু এই কথাটা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো বাংলাদেশের সংবিধানে ছিল না, মানে যখন এরশাদের আমলে হচ্ছে, তারপরেও এই সরকারের অধীনে নির্বাচন হলো এবং বেগম খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসলেন, তাহলে এটা কীভাবে সম্ভব হয়েছে? উনি উত্তর দিয়েছেন যে তখন রাজনৈতিক ঐক্যমত্য ছিল এবং জনগণ এটা চেয়েছে, এ কারণে হয়েছে। এখনও আপনি এই 6-9 না বুঝিয়ে আপনার তো নিজের পলিটিক্যাল প্রোগ্রামে বিএনপি যদি শুধু তার 31 দফার সংস্কারগুলি বাস্তবায়ন করে, তাও তো আমরা অনেক দূরে এগিয়ে যাই, কিন্তু সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। আপনি বলেছেন সংকীর্ণ রাজনীতির মানে দলীয়করণে ঊর্ধ্বে উঠে আমি পদগুলোতে বসাবো, রাষ্ট্রীয় পদগুলোতে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এগুলো একরকমের প্রাইস পোস্টিং, পুনর্বাসন এরকম করা হচ্ছে। যে লোক 60,000 ভোটে হেরেছে তাকে আপনি জেলা পরিষদ প্রশাসক বানিয়ে দিচ্ছেন। তো এইগুলো হচ্ছে তাদের যে প্রতিশ্রুতির সাথে মানে আমি মনে করি সাংঘর্ষিক। এর পাশাপাশি যেগুলো নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক ধরনের নাড়াচড়া কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তো তাদের কতগুলো ইস্যু আছে, যেমন গুম, মানবাধিকার, এইগুলোর ক্ষেত্রে পুলিশ, এগুলোর ক্ষেত্রেও সরকারের মানে কোনো
পিছুটানে থাকার উচিত না। গুম অধ্যাদেশ যেটা অন্তর্বর্তী সরকার বানিয়েছিল এটা একটা অত্যন্ত মানে স্ট্রং আইন, এবং বিএনপির উচিত ছিল যে তারা যেহেতু গুমের শিকার, এই আইনটাকে আরও শক্তিশালী করা। কিন্তু এখন যে আইনটা আবার ওইটাকে বাতিল করে দিয়ে আবার নতুন যে আইনটাকে তারা প্রস্তাব করেছে, এটা কিন্তু খুবই দুর্বল একটা আইন, এবং সেখানে পুলিশকে তদন্তের দেওয়া হচ্ছে, এখতিয়ার দেওয়া হচ্ছে। এটাই ছিল প্রধানত যেটা, যে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করতে পারবে না, যার বিরুদ্ধে অভিযোগ সে তদন্ত করলে কীভাবে হবে। এটাই ছিল প্রধান যে অভিনবত্বটা ওই অন্তর্বর্তী সরকারের সময় আইনটার, অধ্যাদেশটার, এটাকে বদলে ফেলা হয়েছে। ধরুন আমাদের যিনি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি গুমের শিকার, এবং তখন যখন উত্তরার পুলিশের কাছে যাওয়া হয়েছে থানায়, তারা অস্বীকার করেছে ঘটনাটা। তাহলে তিনি তো খুব ভালো করে বোঝার কথা যে যদি আইনশৃঙ্খলা বাহিনী কাউকে তুলে নিয়ে যায়, তাহলে আপনার তার কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই ঘটনাটি ঘটেছে, তারা বলবে না, ঘটে নাই। এই জন্য একটা স্বাধীন তদন্ত সংস্থা দরকার যেখানে নাগরিকরা যেতে পারবে। আপনি দেখবেন যে হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু একটা গুমের ঘটনা নিয়ে, মানে অ্যালিজেড গুমের ঘটনা নিয়ে আপনার অলরেডি মন্তব্য করেছে, স্টেটমেন্ট দিয়েছে। মংলার একটা ঘটনা, একটা জেলে, এটা হচ্ছে এপ্রিলের ঘটনা। এবং যদি এরকম একটা স্বাধীন তদন্ত সংস্থা থাকতো, তাহলে কিন্তু আর এই বিবৃতিটা কিংবা সরকারকে বিব্রত হইতো না। তো সেইগুলো হচ্ছে না, পলিটিক্যাল সংস্কারটা হচ্ছে না। বাংলাদেশে সবসময় আপনি যখন পলিটিক্যাল ট্রানজিশনটার গুরুত্ব দেন না, তখন হচ্ছে নানা ধরনের পিআর ক্যাম্পেইন, প্রধানমন্ত্রীর মিতব্যয়িতা, প্রধানমন্ত্রীর ডাউন টু আর্থ অ্যাটিটিউড, তার আচার ব্যবহার, এগুলোকে প্রধান করে তোলা হয়। কিন্তু ব্যক্তির উপর নির্ভর করে তো আমরা রাষ্ট্র চালাতে পারি না। কিংবা তিনি একাও তার হাতে, তিনি তো 10 বুঝা না যে 10 হাতে তিনি সব করে ফেলবেন। আমাদের একটা সিস্টেম ডেভেলপ করা দরকার, এবং সেটাই হচ্ছে আগামীতে। আপনি আমাকে একদিন জিজ্ঞেস করেছিলেন একজন যে আপনার কি মনে হয় যে আমরা ডেমোক্রেটিক রিপাবলিক হইতে আমাদের আর কত দেরি? আমি বলেছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারলাম, কিন্তু যদি আরেকটা সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, একটা গণতান্ত্রিক প্রসেস এখানে শুরু হয়েছে। কারণ বাংলাদেশ ইতিহাসে ওই 96 আর 2001 বাদ দিলে টানা 2টা সুষ্ঠু নির্বাচনের ইতিহাস কিন্তু পাওয়া যায় না। 96 আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এরপর 2001-এ তারাও চেষ্টা করেছে কিন্তু সফল হয় নাই, তারা ক্ষমতাটা হস্তান্তর করেছে। কিন্তু এর বাইরে আপনি 72 সাল থেকে দেখেন, কখনোই ইনকামবেন্টকে হারানো যায় না তাদের অধীনে নির্বাচন হলে। হ্যাঁ, এমনকি 91-96 বিএনপি সরকারও চেষ্টা করেছে, বারবারই এটা করেছে, এবং এটাই সংঘাতটা ডেকে আনে। তাহলে এইটা থেকে এইটা হলো প্রধান জিনিস যেটা আমি মনে করি অ্যাড্রেস করা উচিত। এখন জুলাই সনদে এটার একটা প্রক্রিয়া বলা আছে, 13th অ্যামেন্ডমেন্ট আবার ফিরে এসছে। কিন্তু এখন যদি বিএনপি আবার 13th অ্যামেন্ডমেন্ট বাস্তবায়ন করতে যায়, তাহলে আবারও সেই সাবেক প্রধান বিচারপতি ওইসব তর্কে আমরা ঢুকে যাব এবং ওইসব ঝামেলা ঢুকে যাব। এই কারণে আগামী নির্বাচনের রোডম্যাপটা কীভাবে হবে, এবং একটা সুষ্ঠু নির্বাচনে মানুষের উপর ভরসা করা, এমনকি যদি মানুষ ভোট দিয়ে বিএনপিকে বিরোধী দলেও পাঠায়, সেটাও মেনে নেয়া, কারণ তাহলে তারা আবারও আসতে পারবে ভবিষ্যতে। এই রোডম্যাপটা যদি স্মুথ করে, এটাই আমি মনে করি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে আপনাকে আশপাশে যখন কেউ ক্ষমতায় থাকে, অন্তর্বর্তী সরকারের সময় আমরা এটা শুনি না, আপনার পত্রিকা এগুলো নিয়ে অনেক লেখালেখি হয়েছে যে কিছু কিছু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তো ওই সরকারেও ছিল, যারা বলেছে 5 বছর থাকেন, এটা সেটা, মানে কুমন্ত্রণা দেয়া যেটা। তো এখন যে জনাব তারেক রহমানকে কেউ কোনো কুমন্ত্রণা দিচ্ছেন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, আমরা কিন্তু জানি না, কেউ দিতেই পারে যে আপনি আবার একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার রাস্তা করেন, আপনি এটা করেন, ওইটা করেন। যেমন নির্বাচন কমিশনে আপনি একজনকে বসালেন যিনি আপনার দলের লোক, অতিরিক্ত সচিব পদমর্যাদায়, তিনি হচ্ছেন নির্বাচন পুনর্বিন্যাস, আসন পুনর্বিন্যাস সংক্রান্ত যে কমিটিটা ছিল নজরুল সাহেবের দায়িত্বে, সেটার মধ্যে উনি ছিলেন। তাই এরকম একটা লোককে আপনার এখানে বসানোর কী দরকার? নির্বাচন কমিশন হলো সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। এটাকে সবসময় সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। আওয়ামী লীগ এটাকে ম্যানিপুলেট করেছে, এটাকে দলীয়করণ করেছে এবং পেইড দ্য প্রাইস। কিন্তু এটা তো এখন উচিত ছিল যে এটাকে এটার বাইরে রাখা, কিন্তু আমরা দেখলাম যে না, এখানেও এক ধরনের শুরু হয়েছে। এখন এইটাই আমাদের আহ্বান যে যে কোনো ক্রাইসিস হইতে পারে বাংলাদেশে, যেগুলো দেশের স্বার্থের প্রশ্নে বিরোধী দল সাথে থাকবে। কিন্তু যদি আপনি সুষ্ঠু নির্বাচন কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়ার রাস্তাটা বন্ধ করেন, তাহলে কিন্তু তখন আর মানে ব্ল্যাঙ্ক চেক তো কেউ কাউকে দেবে না, সরকারকেও কেউ ব্ল্যাঙ্ক চেক দেবে না। দেশের ভিতরে অনেক গ্রুপ এখনও সক্রিয়, যারা চাচ্ছে যে ধরুন একটু আগে আমি দেখলাম যে এখনও অনেকে মনে করে, কিছু আওয়ামী সিম্প্যাথাইজার, যে দেশে একটা মধ্যবর্তী নির্বাচন হবে 27 সালে। তার মানে যদি মধ্যবর্তী নির্বাচনের জন্য কোনো বিদেশি শক্তি চাপ দেয়, তার মানে কিন্তু গণঅভ্যুত্থানের একটা ব্যর্থতা হিসেবে এটাকে দেখতে হবে। কারণ কী পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনাকে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে? এটা কি অবৈধ কোনো সরকার? এটা তার নির্বাচিত সরকার, তাকে তো তার টার্ম ফুল করতে দিতে হবে। এবং সরকারকে বিরোধী দলের এই মনোভাবটা বুঝতে হবে যে তারা চায়, অবশ্যই তারা চায় যে সরকার মেয়াদ পূর্ণ করুক, কিন্তু যেগুলো ডেমোক্রেটিক সুশাসনের বিষয় সেগুলোকে তারা নিশ্চিত করুক। যদি সেটা নিশ্চিত না করে, তাহলে কিন্তু বিরোধী দল চুপচাপ বসে থাকবে না, তারা তখন আন্দোলন করবে। কিন্তু আপনি যদি আমার চোখ নিয়ে যান, সেটা তো আরও পরিস্থিতিকে খারাপ করবে। তো এবং দেখেন ওই ঘটনা যদি বলি, এটা আমার সম্ভবত এই 5 মাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, যেখানে একটা ছেলের চোখ চলে গেল কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। তো এই যে আইন শৃঙ্খলা, গ্রেফতার করছে তো, জামিন পেয়ে গেছে, জামিন পেয়ে গেছে, গ্রেফতারই করে না, জামিন পেয়ে গেছে, কিন্তু চোখ হারানোর ব্যাপারটা তো খুবই সিরিয়াস। তাহলে আপনি
এখানে দেখাইতেন যে আমি ন্যায় বিচারের পক্ষে, হ্যাঁ, তাহলে কিন্তু আর এই ইয়েটা হতো না। কিন্তু এখন হচ্ছে যে না, আপনি আপনার দলীয় লোকজন মারপিট করবে কিন্তু আপনি তাকে ধরবেন না, এরকম একটা বার্তায় কিন্তু যাচ্ছে। এটা করলে বিরোধী দলের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। তখন আপনি অন্যান্য যে চ্যালেঞ্জগুলো আসতেছে পতিত শক্তির তরফ থেকে, আঞ্চলিক শক্তির তরফ থেকে, সেটা কিন্তু মোকাবেলা করা তখন কঠিন হবে তাদের জন্য, মানে সরকারের জন্য। যেটা আপনি বললেন আঞ্চলিক শক্তি, এই প্রসঙ্গে আমি বলি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এর মধ্যে হঠাৎ করেই মানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি 5 তারিখে জনসমক্ষে আসবেন। এই যে একটা চ্যালেঞ্জ, আজকে আমি অল্প আগে দেখছিলাম, সেটা হচ্ছে তিনি বিদেশি সাংবাদিকদের নিয়ে তিনি বাংলাদেশে ডিসেম্বর মাসে বাংলাদেশে ঢুকতে চান। এই যে চ্যালেঞ্জগুলো সামনে আসছে, এইটা আপনারা অভ্যুত্থানের শক্তি যারা তাদের মধ্যে তো আমরা অনৈক্য দেখছি, এটাই কি এই সুযোগেই কি? হ্যাঁ, দুটা মানে রেসিপ্রোকাল অনৈক্যটা তৈরি হচ্ছে অনেকগুলো কারণে, আবার অনৈক্য তৈরি করার একটা সংঘবদ্ধ প্রয়াসও আছে দেশের ভেতরে এবং বাইরের অনেকগুলো শক্তির মধ্যে। যে যদি অভ্যুত্থানপন্থী সকল রাজনৈতিক ফোর্স ইনক্লুডিং সরকার এবং বিরোধী দল, তাদের মধ্যে যদি দূরত্ব বাড়তে থাকে এবং মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, তাহলে এইটাই হলো সব মানে দুর্বল মোমেন্টে হিট করা বলতে যেটা বোঝায়, সেটা তখন করা সম্ভব হবে। কিন্তু আমরা যদি এটা দেখাতে পাই যে আমরা একটা পলিটিক্যাল হিসেবে, আপনার জনগোষ্ঠী হিসেবে এক জায়গায় আছি, এর মধ্যে সরকার আছে, বিরোধী দল আছে, সেটা থাকাটাই খুব স্বাভাবিক। এটা করার জন্য সব স্টিয়ারিং যার হাতে, তাকেই কিন্তু দায়িত্বটা বেশি নিতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকার তো তার মিত্র শক্তিদের সাথে বসেছে, কখন বসলো? ওই যে ডিনার করলো, কখন বসলো? যখন অনেকগুলো পরিস্থিতি তৈরি হয়েছে এবং তাদের মধ্যে অনেক মানে ভুল বোঝাবুঝি বা অনেক অভিযোগ আছে, আক্ষেপ আছে, তখন আপনি নিয়ে বসলেন। তো এবং সেখানেও কিন্তু বিরোধী দলকে অভিযুক্ত করা হয়েছে নানা বিষয়ে। কিন্তু আপনার একটা ন্যাশনাল ডায়ালগের ব্যবস্থা করা দরকার সরকারের তরফ থেকে, যে আমাদের বিরোধিতার সীমা কতটুকু, কোন কোন প্রশ্নে আমরা একমত থাকবো। ওকে, ন্যাশনাল ডায়ালগের কথাই বলি, সেটা মানে কতটা জরুরি? খুব ইম্পর্টেন্ট একটা আলাপ, অবশ্যই জরুরি। আমি এর আগে একটু সংবিধানের বিষয়টা আলাপ করি। ধরেন আমাদের এই সংবিধান রিলেটেড যত ধরনের আলাপ আলোচনা আছে, ইভেন আমি মনে করি যে এই অভ্যুত্থানের পরবর্তী সময় ইন্টারিম টাইমে 1.5 বছরের এখন পর্যন্ত সংবিধান নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সংবিধান নিয়ে তো আলোচনা করা হয়নি। ইভেন অনেক কিছু মানুষ হচ্ছে কি, সাধারণ মানুষও এখন অনেক কিছু মুখস্থ করে ফেলছে। একটা উদাহরণ দিলে বুঝবেন সংবিধান কখন লাগে। এই যে আমরা ক্রাইসিস মোমেন্টে পড়ছি, আমরা পরিবর্তন করতে যাচ্ছি, সংবিধান সংশোধন না সংস্কার, রাখবো না, কোনটা মানবো না, এই একটা ক্রাইসিস যখন আসলো, তখনও তো সংবিধানটা জরুরি হয়ে পড়ছে। আলটিমেটলি তো আপনার দৈনন্দিন লাইফের তো সংবিধান তো জরুরি বিষয় না। এবং সংবিধান দিয়ে শুধুমাত্র ওই একটা সুন্দর কথা বলছেন যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের অনেক কিছু আছে। মানে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ দিই, ধরেন আমাদের 97 সালে যে পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল, এটা কিন্তু আমাদের একেবারেই কনস্টিটিউশনের মৌলিক জিনিসকে ভায়োলেট করে। কারণ ওখানে আপনার ল্যান্ড কিনতে পারবেন না, অনেক কিছু বিধিনিষেধ আছে। তো এটা কিন্তু আপনার একেবারে, কিন্তু এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হয়েছে। তা আমরা মনে করি ধরেন এই আন্ডারস্ট্যান্ডিংটা শুধু সংবিধান রিলেটেড না, সংস্কার রিলেটেড না, সংশোধন রিলেটেড না, এটা আপনি যে বলছেন পলিটিক্যাল ডায়ালগ বা আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে এটা খুব জরুরি। ধরেন সংবিধানের ক্ষেত্রে দুটো উদাহরণ সবসময় এখানেও দিয়েছিলাম আগে। একটা হচ্ছে ধরেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে 91-এ, তখন ইউরোপের অনেক বড় বড় সংবিধান বিশেষজ্ঞদেরকে এনে তখন রাশিয়ার সংবিধানটা লেখা হয় 93-তে। কিন্তু পরবর্তী আমরা কি দেখলাম, রাশিয়ার এই সংবিধান, এত বড় একটা ভালো সংবিধান লেখার পরিণতি হলো কি, পুতিনের মতো একটা শাসক। আপনি ধরেন আমাদের সংবিধান, চায়না কিন্তু কমিউনিস্ট কান্ট্রি, এবং কমিউনিস্ট কান্ট্রি নামে হলো তারা কিন্তু অটোক্রেট কান্ট্রি, যেখানে তার প্রেসিডেন্ট তাকে মানে প্রেসিডেন্ট পর্যন্ত ঘোষণা করছে। এবং তাদের আমাদের ধরেন এখানে মিছিল মিটিং করতে হলে ডিএমপির পারমিশন লাগে। ঢাকা শহরে আপনি মিছিল মিটিং করলে, রাজনীতি সমাবেশ করতে গেলে, তাদের তাও লাগে না, কিন্তু তাও মানুষ না মানে তাতে। তো আমি একবার আমার চাইনিজ বন্ধুকে জিজ্ঞেস করছিলাম, তো সে বললো যে তাদের একবার এরকম তিয়ানমান স্কোয়ার সেখানে একবার অনুমতি তো লাগে না, মানুষ বিরোধী পক্ষ নামছে, একেবারে বুলডোজার দিয়ে উড়াইতেছে। তো সুতরাং এটা হচ্ছে প্র্যাকটিস এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। আর এই মুহূর্তে আপনি যে প্রশ্নটা তুললেন, সে প্রশ্নটা হচ্ছে শেখ হাসিনা প্রকাশ্যে আসবে, একবার বলে ভার্চুয়ালি বলবে, একবার উপস্থিত থাকবে, একবার বললে ঘরে বসে দিবে, যেটা হোক না কেন। এবং তাদের তো একটা ইন্টেনশন আছে যে বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য, কারণ তার একটা পরাজিত শক্তি, এবং এই পরাজিত শক্তি তো সুযোগটা খুঁজবে। এখন সুযোগটা তো ওপেনলি আপনি এভাবে পাবেন না। সুযোগটা করবে কি, কারণ আমার সাথে আপনার যখন বিরোধ লাগবে, আপনার সাথে যখন তার বিরোধ লাগবে, তখন এর মাঝখানে সে একটা সুযোগ খুঁজবে। এবং এই সুযোগটা খোঁজাটা এমন একটা টাইমে যেখানে হচ্ছে আমরা একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছি, রিস্ট্রাকচার বা রিকনস্ট্রাকশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সেখানে অর্থনৈতিক মানে পুনঃসংস্কার, আমাদের টোটাল যে অবস্থার মধ্যে রয়েছে, তো সেখানে আমি মনে করি যে এটা ন্যাশনাল ডায়ালগটা অবশ্যই জরুরি। এবং আমার মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি দলের প্রধানকেও এটাকে আহ্বান জানানো উচিত যে আমাদের একটা
আমরা তো আর এখানে স্ক্যান্ডিনেভিয়ান বা ইউরোপিয়ান ডেমোক্রেসি চর্চা করতে পারবো না, কিন্তু আমাদের একটা বেসিক স্ট্যান্ডার্ডের মধ্যে কতটুকু থাকবে এটা সরকারের যেমন একটা মৌলিক দায়িত্ব বা সরকারের প্রাইম দায়িত্ব, কিন্তু এর বাইরে সরকারকে সহযোগিতা করতে হবে। আপনি যদি মনে করেন, আমরা কিন্তু বিরোধী দলের মধ্যে এটাও দেখছি যে তারা আসলে সমালোচনার কথা বলে মানে এমন ভাষায় অ্যাটাক করতেছে এবং এটাকে একটা মূলত রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ফেলছে। তো এটা কিন্তু আবার মানে সরকারের সাথে দূরত্ব তৈরি করতেছে। এবং এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখলাম, ধরেন 5 আগস্টের পর কিন্তু বলা হচ্ছিল যে নৌকা গেছে যে পথে ধানের শীষ যাবো সেই পথে, 2 সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ। তো এগুলো বলে আমি মনে করি যে ওই টাইমে এই ফ্রেমিংটা করে বা কোডিংটা করে আসলে মানে বিশেষ করে বিএনপি একটা বড় রাজনৈতিক দলের সাথে অপরপক্ষের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, যার তারপর থেকে আসলে ট্রাস্টের ঘাটতিটা তৈরি হয়েছে। তো এই ট্রাস্টের ঘাটতিটা যত মিনিমাইজ করা যায় এবং ন্যাশনাল ডায়ালগ কনসেন্সাসের মাধ্যমে পলিটিক্যাল পার্টি সবার মধ্যে যে একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা, যেটা আমরা ইলেকশনের পরে দেখেছিলাম। ধরেন ইলেকশনের পরে কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ দেশে প্রথমবার মতো ঘটনা, প্রধানমন্ত্রী নিজে বিরোধী দলীয় 2 নেতার মানে দুই জোটেরই নাহিদ ইসলাম এবং জামাতে আমি ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়ে তিনি কথা বলেছেন। তো এই কালচার তো বাংলাদেশ ছিল না। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে গেস্টার এবং ওনার যে অ্যাডাপ্টেশন যে প্রসেস, সেটা আমি মনে করি ধরেন পুরো বিএনপি যদি অ্যাডাপ্ট করতে পারে এবং একই সাথে বিরোধী দলকে আহ্বান করে, তাহলে আমি মনে করি যেটা আমাদের গণতন্ত্রের জন্য বিশাল একটা মাইলফলক। এবং এই মাইলফলকটা আপনি কাগজে কলমে সংস্কার করে সংবিধান করে এটা তৈরি করতে পারবেন, এটাকে আপনি এক্সাম্পলে সেট করতে হবে। তো সেটটা করলে আমি মনে করি ধরেন এই মেসেজটা, অনেক মেসেজ কিন্তু যাচ্ছে না, তৃণমূলও যাচ্ছে না। দেখুন তৃণমূলে যে এই যে মারামারিগুলো হচ্ছে, এমন না যে সেন্ট্রাল থেকে কোনো কমান্ড করতেছে, এটা স্বপ্রণোদিত হয়ে আঞ্চলিক লোকাল নেতারাই করতেছে। এটা তো এমন না যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বা আপনার সিনিয়র কোনো লিডার অর্ডার করেছে, ব্যাপারটা তো একদমই তা না। এটা বললেও তো কি বিশ্বাস করবে না। কিন্তু এই যে মানে লোকাল পলিটিক্সের সাথে সেন্ট্রাল পলিটিক্সের যে দূরত্ব বা তার যে কালচারের সাথে তার কালচার একটা বিগ ডিফারেন্স, এটা এমন করে দূর হয়ে যাবে। তো এটা আমাদের জন্য বিশাল ক্ষেত্রে জরুরি। এটা শুধুমাত্র মানে এই ফেসিবাদ ঠেকানোর জন্য না, এটা আপনাদের এই যে ক্রাইসিসগুলো আসতেছে, তেলের সংকট, গ্যাসের সংকট, দ্রব্যমূল্য সংকট, এটা তো সবাইকে ভুক্তভোগী করতেছে, সবাইকে লাইফে হ্যাম্পার করতেছে। তো এটা তাহলে এই জিনিসগুলো মিনিমাইজ হয়ে যাবে, তাহলে আর ভুল বোঝাবুঝির জায়গাটা কম থাকবে এবং সরকার বিরুদ্ধ প্রোপাগান্ডাগুলো কমে যাবে। এবং আমি মনে করি যে এটা খুব জরুরি, কারণ এটা যখন বিদেশি শক্তিরাও, আপনি আঞ্চলিক শক্তির কথা বলছেন, বিদেশি শক্তিরা যখন দেখবে তাদের মধ্যে এই বন্ডিংটা খুবই স্ট্রং, তখন সে এখানে সুযোগটা পাবে না। যখন দেখবে তাদের মধ্যে ফ্রেজাইল কন্ডিশন, তখন সে তো সুযোগ খুঁজবে। কারণ আমরা এমন একটা রাজনৈতিকভাবে এমন একটা পজিশনে রয়েছে, সেখানে আমাদেরকে চাইলে যে কেউ ইউজ করতে পারে, চাইলে যে কেউ বিপদে ফেলতে পারে, আবার চাইলে আমরাও যার মাধ্যমে বেনিফিশিয়ারি হতে পারি। তো এটা চয়েসটা আমাদের, মানে রুচিটা আপনার, চয়েসটা আপনার। তো সুতরাং সেটাই মনে করি যে সেদিকে আলোকপাত করা উচিত। আমরাই কি আমাদের শত্রু? আমরা আমাদের শত্রু না, কিন্তু আমরা শত্রুকে সুযোগটা দিয়ে দিই। সেই সুযোগটা দেওয়া যাবে না, কারণ সেখানে আমরা যদি সঠিকভাবে ঠিক থাকি, তাহলে আমরা সঠিকভাবে ঠিক থাকলে তো অনির্বাণ আসতো না। আবার আমরা যদি ঠিকভাবে যদি আমরা নিজের মতো করতে পারতাম, তাহলে ধরেন এই ফেসিবাদকে আমরা অনেকভাবে মোকাবিলা করতাম না। 17 বছর তো লং জার্নি, 17 বছর তো মানে আপনি জেনারেশন হিসেব করলে হয়তো একটা জেনারেশন নয়, কিন্তু এই এখনকার যে ফার্স্ট জেনারেশন 5G জেনারেশন, সেটা তো 2টা জেনারেশন পার হয়ে গেছে। মানে অনেকের জীবন তো অনেক বছর হারিয়ে গেছে। আপনি দেখেন আরেকটা উদাহরণ আপনাকে আমি দিই, মানে প্রতিপক্ষ কীভাবে ঘায়েল করতেছে। দেখেন এখানে আপনি পশ্চিমবঙ্গের যখন ক্ষমতা আসলো, এখন দেখবেন তসলিমা নাসরিন, যিনি পশ্চিমবঙ্গ নির্বাচন থেকে বিতাড়িত ছিলেন, তিনি এখন ফেরত আসছেন। এবং আমি দেখলাম ওনার এই তসলিমা নাসরিন যে সংবর্ধনা দিচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারী মাইকে ঘোষণা করছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সেখানে অতিথি হিসেবে অংশগ্রহণ করতেছে যে এই যে বলতেছে ইসলামী মনোবাদ, ধর্মীয় মনোবাদ। এবং আপনি দেখেন শুভেন্দু অধিকারী জাস্ট তার আগের দিনে ইন্টারভিউ দিয়েছে যে যারা অনুপ্রবেশকারী বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, তাদের জন্য কোনো সমস্যা না, মুসলমানরা সমস্যা। এবং তাদের ইলেকশনের প্রচারণা তাই ছিল। এবং এখানে যে আগামীতে আঞ্চলিক সংঘাত তৈরি হবে না, এটা গ্যারান্টি কোথায়? এবং তারা শুধুমাত্র দেখবেন আমরা যে এই যে রোহিঙ্গা যে আমরা বহন করতেছি, রোহিঙ্গারা ওখানে বৌদ্ধ মৌলবাদ থেকে শিকার হয়ে আসছে, তাই না? আবার এখানে পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার, সে তো একটা হিন্দু মৌলবাদ। তো সুতরাং আমাদেরকে কিন্তু এই মৌলবাদী প্যাটার্নটা ফেস করতে হবে আগামীতে, এবং আঞ্চলিক সহিংসতা বলেন, ধর্মীয় উগ্রবাদ, এগুলোকে ডিল করতে হবে। সুতরাং এগুলো একবার ন্যাশনাল কনসাস ছাড়া সরকারের একার পক্ষে সম্ভব না। সুতরাং সরকারকে আহ্বান করতে হবে, একই সাথে বিরোধী দলকে এগুলোকে ওয়েলকাম করতে হবে। বিরোধী দল যদি মনে করে যে আমি গালি দিয়েই ওকে শান্ত করে দিব, তাহলে এটা তার জন্য ভুল প্রসেস। আমি মনে করি যে এই সৌহার্দ্যপূর্ণ রেসপেক্ট থাকা উচিত, কারণ গণতন্ত্র বেসিক কথা হচ্ছে কথার বিরুদ্ধে কথা, যুক্তির বিরুদ্ধে যুক্তি, অপরাধ হলে আদালত। কিন্তু এই বেসিক ম্যানার যদি আমরা না মানি, তাহলে এটা আমাদের সকলের জন্য ক্ষতি। অনেক ধন্যবাদ। শুধু আহ্বানই কি যথেষ্ট? মানে সরকারের আহ্বান না, শুধু আহ্বান না, এটা এখানে পদক্ষেপ প্রয়োজন। এটা আমি বললাম যে একটা মানে প্রত্যেকটা দেশের, আপনি দেখবেন ভারতে আমরা তাদের অনেক সমালোচনা করি, কিন্তু তাদের একটা জিনিস আছে যে এই শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেল, তখন তারা একটা অল পার্টি মিটিং করলো এবং সেখান থেকে সব দল কিন্তু একটা অভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। তা রাষ্ট্র হতে গেলে এটা প্রয়োজন, আমাদের এটা অনেক অভাব। এটা আমাদের 50 বছর ইতিহাস এটা নাই যে কোনো একটা সিঙ্গেল ইস্যুতে আমরা একমত হতে পারছি। এইটা আমাদের জরুরি, এবং এটার জন্য ন্যাশনাল ডায়ালগটা দরকার, যে আপনি এখানে রাষ্ট্র সরকার বিষয়টাকে আলাদা করতে হবে।
আমাদের কিন্তু এটা আলাদা না, রাষ্ট্র, সরকার, দল, প্রশাসন সব একাকার হয়ে যায় সবসময়। এবং এটা সাংবিধানিকভাবে ব্যাপারটা এরকম, রাজনৈতিকভাবে এরকম, যে সরকার আসে সে মনে করে যে সবই তার। কিন্তু যদি রাষ্ট্র এবং সরকারকে আমরা আলাদা করি কনসেপচুয়ালি এবং প্র্যাকটিক্যালি, এটা দরকার এই জন্য যে তখন বিরোধী দল সহ অন্যান্য স্টেক হোল্ডাররা বুঝবে যে সরকারের সাথে আমার বিরোধিতা থাকতে পারে, কিন্তু আমার তো রাষ্ট্র মানে তো জনগণও এখানে ইনভলভড, এবং সেখানে তো আমার রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হবে। এবং রাষ্ট্রকে যে কোনো পর্যায়ে যদি এটা কোনো ক্ষতির শিকার হয় কিংবা কোনো হুমকি থাকে, সেটা আমাকে কন্টেইন করতে হবে, তখন আমরা সবাই এক। তো এইটা করার জন্য সরকার, এটা শুধু কথা দিয়ে হবে না, শুধু একবেলা ডিনার করাই দিয়ে হবে না। এটা করতে গেলে আপনাকে ওরকম পদক্ষেপ সরকারকে আসলেই দেখাতে হবে যে সে রাষ্ট্র এবং সরকারকে আলাদাভাবে, হ্যাঁ অবশ্যই সরকারকে পূর্ণ কর্তৃত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে। কিন্তু রাষ্ট্র মানে যে শুধু সরকার না, সরকারি দল না, বিরোধী দলও যে রাষ্ট্রের অংশ। মানুষ তো 38% মানুষ তো বিরোধী দলকে ভোট দিয়েছে। 38% মানুষ বিরোধী দলকে ভোট দিয়েছে মানে তারাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। মানুষ কিছু মানুষ তাদেরকেও ভরসা করে। তাহলে এই সবাইকে নিয়ে, এবং এখানে অন্যান্য সুশীল সমাজ থেকে শুরু করে আরও যারা গুরুত্বপূর্ণ এবং বিভিন্নভাবে গণতন্ত্রের জন্য যাদের ভূমিকা অনেক দিন ধরে ছিল, তারা হয়তো ভোটের রাজনীতিতে তেমন কিছু না, কিন্তু তারা অপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে, রাষ্ট্রের অভিমুখ নির্ধারণের ক্ষেত্রে, দেশের বুদ্ধিভিত্তিক চর্চার ক্ষেত্রে কিংবা থিঙ্ক ট্যাঙ্কের জায়গা থেকে এরকম অসংখ্য গ্রুপ আছে। তাদেরকেও কিন্তু আপনার এই রাষ্ট্রীয় বিষয়গুলোতে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং একটা কমন জায়গায় ধরতে হবে। এখানে একটা জিনিস আমার কাছে মনে হয় যে একটু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে সিভিল সোসাইটির মধ্যে একটা বরং, আপনি এখানে আমি আরেকবার আলাপ করেছিলাম যে সিভিল সোসাইটি পলিটিক্যাল ইকোনমি নিয়ে। সিভিল সোসাইটি তো নাই, হ্যাঁ একটা তো নাই, এবং সবাইকে আপনি বিভিন্ন পদ পদবি দিয়ে মানে করাপ্ট করেছেন। আরেকটা হচ্ছে যে যারা আছে তারাও আবার স্বার্থ ছাড়া কথা বলে না, বিদেশি পয়সা না আসলে কথা বলে না। কিন্তু আমাদের দরকার হচ্ছে যারা দেশীয় ইন্টারেস্টের জায়গা থেকে কথা বলবে, হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার দ্য সিচুয়েশন, ওই রকম সিভিল সোসাইটি গড়ে তোলা, এবং যাদের কাছে আসলে জাতীয় স্বার্থটাই বড় স্বার্থ। এটার জন্য একটা আমাদের লম্বা, আমি মনে করি যে আগামী 5, 7, 10 বছরের জন্য একটা রোডম্যাপ গ্রহণ করা দরকার রাষ্ট্রীয় পর্যায় থেকে, যেগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব। আমাদের কালচারাল পুনর্গঠন করতে হবে, জাতীয় মানুষ গঠন করতে হবে, যে আমরা আসলে কেন এক্সিস্ট করি পুরো পৃথিবীর মধ্যে। এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বললে আলাদা দেশ থাকার তাৎপর্যটা কী, এটা কিন্তু এক একজন এক একটা মতাদর্শিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করে। কিন্তু আমাদের আসলে দরকার হচ্ছে যে একটা অভিন্ন ইতিহাসের দৃষ্টিভঙ্গি। এটাই কিন্তু আমাদেরকে ঐক্য, ইতিহাসের অনৈক্যই কিন্তু আপনার বাস্তব রাজনীতি অনৈক্য নিয়ে আসে। তো এইগুলো অনেকগুলো কাজ আছে যেগুলো আসলে আমি মনে করি আন্তরিকভাবে সরকারের উচিত। যেটা আপনি শুরুতেই বলছেন যে জাতীয় স্বার্থে আমরা কখনো এক হতে পারি না, এই কালচার থেকে আমরা বের হতে না পারলে বারবার সামনে চ্যালেঞ্জ আসবে। এবং আমরা একটা তো আমাদের নিজেদের মধ্যে সংঘাত আছে, আবার হচ্ছে এটা সুযোগ নিয়ে বাইরের শক্তিগুলো নানাভাবে এখানে সুযোগ নিচ্ছে। তো এই কারণেই হচ্ছে যে আমাদের আগে জাতীয় স্বার্থ ডিফাইন করে এবং সে অনুযায়ী আমাদের বলা যে এটা আসলে করলে কোনো দলের এখানে লাভ নেই, এটা জাতির লাভ হবে, যে দেশের মানুষের লাভ হবে। এবং আমি সিরিয়াসলি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলো ইরেসপেক্টিভ অফ গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন দেশের মানুষের প্রতি কিছু ডেলিভার করার বিষয় আছে। কারণ এই দেশের মানুষ বারবার রক্ত দিয়ে, বারবার আত্মত্যাগ করে কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় আনছে। এবং এই যে আমরা নতুন দল করতে পেরেছি, এটা তো এই গণঅভ্যুত্থান না হলে সম্ভব হতো না। ফলে আমাদেরও তো মানুষের প্রতি একটা কমিটমেন্ট থাকা উচিত হবে বা আছে। এখানে আপনি দেখবেন যে যখন রাজনৈতিক দলগুলোকে যখন আটকে দিতে পারলো শেখ হাসিনা, এবং তারা আন্দোলন চেষ্টা করেছে কিন্তু পারে না, এটাই হলো বাস্তবতা। জনগণ সামনে এগিয়ে এসছে, এখন তারা আবার আপনাদের উপর মানে আমাদের কাছে এটা হস্তান্তর করে যাচ্ছে যে এখন তুমি বাকি কাজ তুমি করো। এটা একটা আমানত হিসেবে দেখা দরকার। এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এইটার অভাব আছে, তারা ক্ষমতা কেন্দ্রিক ততটা জনতা কেন্দ্রিক না। এই কারণে ক্ষমতা এবং জনতা, ক্ষমতা অবশ্যই আমাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, মানে এটা থাকাটা দোষের কিছু না, কিন্তু সেটা যেন আমি জনগণকে ডেলিভার করতে পারি, এই কালচারটা, এই বোঝাপড়াটা রাজনৈতিক দলগুলোর মধ্যে অভাব। অভ্যুত্থানের দুই শক্তি বিএনপি এবং এনসিপির মধ্যে বিরোধের মূল কারণ কি? এই যে সংঘাত হচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। আসলে তো বড় কোনো বিরোধ কিন্তু নাই। বড় কোনো বিরোধ মানে হচ্ছে যে আমরা আমাদের মধ্যে এমন কোনো শত্রুতা নাই যেটা মিট আপ করা সম্ভব না, যেটা ওই যে ক্লাসিক্যাল মার্কসিস্ট ল্যাঙ্গুয়েজে বলে একটা কথা যে বৈরী দ্বন্দ্ব আর অবৈরী দ্বন্দ্ব। আমাদের যে দ্বন্দ্বটা আছে এটা অবৈরী দ্বন্দ্ব, বৈরী দ্বন্দ্ব না, বিভিন্ন ইস্যুভিত্তিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। তো আমরা জুলাই মাসে প্রোগ্রাম করবো, এটা খুবই স্বাভাবিক, এবং আমরা এটা ঘোষণা দিয়েই করেছি, আগেই মিডিয়াকে জানিয়ে সারা মাসব্যাপী আমাদের বিভিন্ন উপজেলা কেন্দ্রিক প্রোগ্রাম, সেখানে আমরা বক্তব্য বিবৃতি দিয়েছি। সরকার যারা আছে, সরকারকে তো আমরা সমালোচনা করব, এখনকার সময়ের সংকটগুলো নিয়েই তো কথা বলবো। সেখানে বক্তব্যকে কেন্দ্র করে হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো, যে এভাবে হামলা করা হয়েছে, এটা কিন্তু একেবারেই আনএক্সেপ্টেবল। যতই কেউ ভাষার অশ্লীলতা কুরুচি এগুলো নিয়ে আমরা আলাদা কথা বলতে পারি, যে কতটুকু আসলে গ্রহণযোগ্য বক্তব্য, কতটুকু কীভাবে আমরা কথা বলবো, সেটা আলাদা একটা আলোচনার বিষয় এবং হওয়াও উচিত আমি মনে করি।
কিন্তু হামলাটা যখন হয়েছে তখন তো একটা ফৌজদারি অপরাধ ঘটেছে। আর বক্তব্যের মাধ্যমে তো কেউ বাংলাদেশে প্রচলিত আইন ভঙ্গ করছে না। যদি আইন ভঙ্গ করে থাকে আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নেন, কিন্তু ছাত্র দল কিংবা স্বেচ্ছাসেবক দল এদের হাতে তো কেউ আইন তুলে নেওয়ার কথা না, এবং তারা পুলিশের সামনেই কাজগুলো করেছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাল্টা 144 ধারা জারি করা হয়েছে, আমাদেরকে কর্মসূচি করতে বাধা দেওয়া হয়েছে, আবার মামলাও করা হয়েছে। আগে ভ্যানিটি ব্যাগ চুরি মামলা হইতো, জাফরুল্লাহ সাহেবের বিরুদ্ধে মাছ চুরি মামলা হয়েছে, এখন আপনার আইফোন চুরি মামলা দিয়েছে। তো এই আবার সেই মামলা পুলিশ নিয়েও হচ্ছে, আবার তাদের আমরা যে প্রথমে যে মামলাটা করেছিলাম সেখান থেকে ছাত্রদলের সবাই জামিন পেয়েছে। তাহলে এটা তো ভালো কিছু না। এবং এটা কিন্তু আবার এটার প্রতিবাদে, এই ঘটনাটা ঘটার প্রতিবাদে আমরা সারা দেশে যেখানে যেখানে প্রোগ্রাম করেছি, যেমন কুড়িগ্রামে, সেখানে হামলা করা হচ্ছে। তো কুড়িগ্রামে ধরলাম, বুঝলাম হবিগঞ্জে খারাপ কথা বলেছে, কুড়িগ্রামে কী হলো? কুড়িগ্রামে আমি তো একটা নিরীহ মানববন্ধন করতেই পারি, সেখানেও কিন্তু লাঠিসোঁটা নিয়ে হামলা হয়েছে, আমরা ভিডিও দেখেছি। এখানে আমাদের একটা অঙ্গ সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স প্রেস ক্লাবে একটা নিরীহ মানববন্ধন এই হামলার প্রতিবাদে, সেখানে গিয়ে আমরা জুলাই যোদ্ধা নামে, এবং আমরা আইডেন্টিফাই করেছি এরা সবাই ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার পদধারী লোক, এরা আমরা জুলাই যোদ্ধা নামে গিয়ে আপনারা হামলা করেছে, এবং নাসিরুদ্দিন পাটোয়ারি তারা বিচার চায়। তো নাসিরুদ্দিন পাটোয়ারি বিচার চাইলে আপনি আলাদা কর্মসূচি করেন, প্রেস ক্লাবে সারাদিন এই ধরনের কর্মসূচি হয়। আমাদের কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে হবে কেন, হামলা করতে হবে কেন? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মঞ্চ বানিয়ে এই কাজগুলো করতো। এখন আপনি বলতেছেন জুলাই, এনসিপি জুলাই বিক্রি করে, কিন্তু আপনি জুলাই যোদ্ধা নামে গিয়ে হামলা করছেন। তাহলে এই জিনিসগুলো তো হয় না। এবং এখানে সরকারের যদি ভূমিকাটা দেখেন, সবচেয়ে যেটা অ্যালার্মিং, গত 7-8 দিন যাবত হয়ে গেল তো এই ঘটনার পরে 5-6 দিন হয়েছে, এখন পর্যন্ত কিন্তু সরকার কোনো মন্তব্য করে নাই। এবং ওই যে ছেলেটা চোখ হারিয়েছে, সে তার ফ্যামিলির একটা বাচ্চা, একটা ছেলে, একমাত্র আর্নিং মেম্বার, সে টিউশন করে, তার বাবা হচ্ছে প্যারালাইজড, মা হচ্ছে মানসিক ভারসাম্যহীন। সে একটা দলকে পছন্দ করে, গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, কারণ একটা দলে সে ছাত্র সংগঠন যোগ দিয়েছে, এটা সে আসতেই পারে। তাকে এইভাবে হামলা করার পরে ওই যে এখনও যে আসামিদের গ্রেফতার করা হলো না, এটা হচ্ছে এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে সরকারের নীরবতা এটা সত্যিই খুবই ক্ষুব্ধ করার মতো। এই জিনিসগুলো যদি আপনি অ্যাড্রেস না করেন, আমি যেটা আগে বলছিলাম, তাহলে বিরোধী দল কিন্তু আপনাকে সবসময় যে ব্ল্যাঙ্ক চেক দিতে থাকবে। হ্যাঁ, আমরা তো অনেক ভর্ৎসনার শিকার হই, যখন আমরা জ্বালাও পোড়াও কঠিন কর্মসূচি করি না, তখন মানুষ বলে যে দেশে সহি বিরোধী দল নাই, মানে তাদের মাথায় তো আছে যে বিরোধী দল মানে হলো গিয়ে আপনার সহিংসতা করে। তো এখন যখন তারা একটা গঠনমূলক রাজনীতি করতে যাচ্ছে বিরোধী দল, তখন কিন্তু অনেকের কাছে আমাদের গালি শুনতে হচ্ছে যে আপনারা সেই রকম বিরোধিতা করছেন না। ঠিক আছে, তো এটা সরকারকে বুঝতে হবে যে আপনাকে বিরোধিতা আমরা করি, কিন্তু আপনি যদি আমাদেরকে আক্রান্ত করেন তাহলে আমরা তো চুপ থাকা, বসে থাকা কঠিন আমাদের জন্য। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শুনেছেন কথাটা, এই সংঘাতটা কেন, এবং এটা কি এই সংঘাত কিন্তু অন্যদিকে নিয়ে যাবে, এই পরাজিত শক্তিকে মানে আসার বা চিন্তা করার মানুষের মধ্যে দ্বিতীয় চিন্তা কিন্তু শুরু হয়েছে অলরেডি, এটার সুযোগ দেবে। ট্রু, এটা আমি এটার সিনারিওটা এখন না, আমি এটা আগামী 6 মাস 7 মাস পরে কি হবে এটা আমি মানে আমি ভাবতেছি আর কি। ধরেন এই যে বিরোধী দলরা যে পদযাত্রা করতেছে বা যে ধরনের কর্মসূচি করতেছে, সেটা কিন্তু মোটা দাগে জুলাই ছাড়াও এটা মোটা দাগে স্থানীয় সরকার নির্বাচন একটা প্রস্তুতি। আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু দলীয় সরকার আন্ডারে হয়। তো সুতরাং আপনি যদি স্থানীয় সরকার নির্বাচনে যদি আপনি নিজের দলের প্রার্থী, বিরোধী দলের প্রার্থী বা যে হোয়াট এভার, আমিও ইলেকশন করতে পারি, যে কোনো নাগরিক যদি ইলেকশন করে বা ভোটার, তার যদি আপনি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওভারঅল ডেমোক্রেসি কিন্তু রিস্টোর হবে না, নাম্বার 1 কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, আমাদের ডেমোক্রেসিতে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি একটা কথা আছে যে উইনার টেকস অল, মানে উইনার সব নিতে চায়। তো উইনারকে সব নেওয়া যাবে না, এটাও সরকারকে বুঝতে হবে। এবং ধরেন সরকার যখন ওই আপনার পার্টিতে ক্ষমতাসীন দল যখন সরকার চালায়, তখন তার একটা সরকার যেমন একটা দল, তার সাংগঠনিক একটা আলাদা, প্রশাসন আলাদা, কিন্তু আমরা তিনোটাকে একভাবে দেখি। আমাদের পুলিশ প্রশাসনের লোকরা, আমলারা এমন আচরণ করে, অনেক সময় মনে হয় যে ওনারা বিএনপির চেয়ে বড় বিএনপি। আমরা অনেক উল্লেখযোগ্য দেখেছি, বা আওয়ামী লীগের সময় দেখতাম আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ, হাসিনার চেয়ে বড় হাসিনা, এখন এরকম তারেক রহমানের চেয়ে বড় তারেক রহমান। তো এই আচরণটা বন্ধ করতে হবে। থার্ড কথা হচ্ছে, ধরেন আপনার প্রতিপক্ষ সরকার কিন্তু অনেক দায়িত্ব, বিরোধী দল কিন্তু খুব বেশি দায়িত্ব নেই, কিন্তু সরকারি যে দল, সরকারের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি। ধরেন সে কিন্তু তার রাজনীতিতে জবাবটা রাজনীতি দিতে হবে, একই সাথে ল এনফোর্সটা এনশিওর করাটা তার দায়িত্ব। এটা যদি না পারেন তাহলে কিন্তু সরকার তাকে ব্যর্থ বলবে, মানে সরকারকে জনগণ ব্যর্থ বলবে। 3 নম্বর গেল। 4 নম্বর বিষয়, ধরেন আপনার সামনের সিনারিওটা যদি আমরা মানে আগামীর, কারণ আমাদের প্রত্যেকটি ক্ষমতা টানাপোড়েন হয় 5 বছর পর পর, বিশেষ করে যদি রেগুলার ডেমোক্রেসিটার প্র্যাকটিস থাকে। আমরা অতীতে দেখেছিলাম যে যখন ইলেকশন ঘনিয়ে আসে তখন তত্ত্বাবধায়ক সরকার কী হবে বা ইলেকশনের সিস্টেমটা কী থাকবে। তো এই মুহূর্তে যদি স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়াটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু সরকার ওভারঅল গভর্নেন্স নিয়ে এটা প্রশ্ন উঠবে। সুতরাং আমি মনে করি যে সরকারকে এটা সিরিয়াসলি ভাবা উচিত। এবং আমি জানি না সরকার কেন নিরাপত্তা রাখতেছে। এবং যে ছেলেটা চোখ হারিয়েছে, আমি একটু যোগ করি, ধরেন আমরা কিন্তু চোখ হারানোর এই যে জুলাই গণ অভ্যুত্থানে 550-600 দৃশ্যশক্তি হারিয়েছে, তো এই চোখ হারানোটা
ওভারঅল যারে দোষ হোক না কেন, কিন্তু একটা সাধারণ নাগরিক বলেন, সাধারণ ছেলে বলেন, সে তো তার দৃষ্টিশক্তি হারিয়েছে, যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিপূরণ না। এবং আমি মনে করি যে ধরেন এই জিনিসগুলো সরকার যদি খুব হালকাভাবে নেয়, এই জিনিসগুলো কিন্তু হালকা বানানোর সুযোগ নেই। কারণ আপনি দেখেন এই ঘটনার মধ্যে বেনিফিশিয়ারি কারা, আপনি দেখেন আওয়ামী লীগ উল্লাস করতেছে, মানে ওখানে মারামারি লাগছে বিএনপি বা এনসিপির মধ্যে, কিন্তু আওয়ামী লীগ উল্লাস করতেছে এবং আওয়ামী লীগ ফেসবুকে সয়লাভ করে ফেলছে। আপনি যেটা বলছেন পরাজিত শক্তিকে সুযোগ দিচ্ছে বা মানুষকে দ্বিতীয় লেন্সে ভাবা শুরু করছে, তো এই সুযোগটা কেন আপনি দিচ্ছেন? তো এই সুযোগটা কিন্তু দেওয়া যাবে না। এবং আমি মনে করি যে এই জিনিসগুলো খুবই সিরিয়াসলি হ্যান্ডেল করা উচিত। তুষার যেটা বলছিলেন যে দলীয়করণের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুললেন, 31 দফা দিলেন, কিন্তু এটা আপনারা ভায়োলেট করলেন, তাহলে আপনারা তো এর সাথে প্রথম দিকেই তো আপনারা কম্প্রোমাইজ। আচ্ছা, আপনি নিশ্চয়ই 12টা কর্পোরেশনের দায়িত্ব। হ্যাঁ, ওইটাই তো মিন করে। আচ্ছা, ওটা আমি একটু ব্যাখ্যা দিই। এটা ব্যাখ্যা হচ্ছে ধরেন আমার দুদিকের ব্যাখ্যায় আছে। একদিকের ব্যাখ্যা হচ্ছে কি, ধরেন শুরুতে হচ্ছে কি আমাদের যে সরকারি কমিশন আইন 2018 49 ধারা অনুযায়ী বলা আছে যে সেটা হচ্ছে কি আপনি রাষ্ট্রের এরকম বিভিন্ন জায়গায় নির্বাহী লোক বসাতে পারবেন, রুল অফ বিজনেস দ্বারা বসাতে পারবেন, কিন্তু বসানোটা কোনো অপরাধ না। সুতরাং আইনগতভাবে বসানো অপরাধ না, কিন্তু এটাকে রেগুলার প্র্যাকটিস করা যাবে না। আমি মানি 17 বছর বিএনপির অসংখ্য মানুষজন ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, তাদের অনেকভাবে নিপীড়িত হয়েছে। তো আপনার দলের অনেক কোয়ালিফাইড লোক আছে যাদেরকে আপনি এমপি মন্ত্রী করতে পারেন নাই, তো তাদেরকে যদি এইসব জায়গায় যোগ্য কাউকে বসাতে পারেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটাকে অধিকার বানানো যাবে না। মূল কনসার্নের জায়গা হচ্ছে এটাকে অধিকার বানানো যাবে না। সেকেন্ড বিষয় হচ্ছে কি, ধরেন একটা সরকার সফল হলে সরকারের ক্রেডিট, কিন্তু সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই ব্যর্থতার দায় কিন্তু আমলারা নেয় না। কিন্তু আমাদের যে আমলাতন্ত্রের ভূতটা, এই আমলাতন্ত্রের ভূতটা থেকে কিন্তু আমরা বেরোতে পারতেছি না। এবং আপনি দেখেন এই যে আপনি বিদ্যুৎ সংকট বলেন, জ্বালানি সংকট বলেন, প্রত্যেকটা সংকটের পিছনে আমলাদের একটা মানে ইনডাইরেক্ট একটা ভূমিকা আছে, এবং সরকার এই মানে সাইকেলটা ব্রেকডাউন করতে পারতেছে না। সুতরাং সরকার যদি মনে করে যে আমি ব্যর্থতার দায় নিল আমার, সফলতার দায়িত্ব আমার, তাহলে আমি এগুলা আমলাতন্ত্রের ভূতটাকে দূর করার জন্য আমি এইসব লোক দিয়ে চালাবো, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কনসার্নের বিষয় আছে। কনসার্নের বিষয় হচ্ছে, আমি এক নাম্বার বলেছি, সেটা হচ্ছে কি আপনি এটাকে রেগুলার প্র্যাকটিস করা যাবে না। সেকেন্ড কথা হচ্ছে কি, আপনি যাদেরকে এখানে বসাচ্ছেন তারা ক্যাপেবল কিনা। তার মানে হচ্ছে কি আপনি এখানে বলছেন 6 মাস পরে আমি মন্ত্রীদের পুনর্মূল্যায়ন করবো, বিভিন্ন পদের মূল্যায়ন করবো। তার মানে এদেরকে যাদেরকে বসাচ্ছেন বেশিরভাগ আমি দেখলাম যে 1 বছর চুক্তিভিত্তিক মেয়াদ, এবং এটা এক্সটেন্ড করবেন। ধরে নিলাম 1 বছর কেন আপনি পুরো ক্ষমতাসীনে রাখলেন, তার মানে 1 বছর পর বা 6 মাস পর তার কাজের পারফরমেন্স অনুযায়ী আপনি তাকে কি করবেন, তাকে কি রাখবেন নাকি রাখবেন না। পারফরমেন্স হলে রাখতে কোনো অসুবিধা নেই, কিন্তু সে যদি পারপাস আপনার করতে পারে তাহলে তাকে এখানে রেখে বোঝা করাটা, কারণ এটা জনগণের ট্যাক্সের টাকা আপনি রাখতেছেন, তো এটাও করা যাবে না। সুতরাং এটা সরকার যখন এই রিস্কটা নিচ্ছে, তাহলে এই জায়গাগুলো সরকারকে ভাবতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার গুড ইন্টেনশন থাকলেও এটা কিন্তু জনগণ খুব আমলে নেবে না। এটা হচ্ছে আমার পারসেপশনের জায়গাটা। ধন্যবাদ। রাজনৈতিক বিরোধিতা সাংবিধানিক কাঠামোতে অথবা প্রাতিষ্ঠানিক কাঠামোতে তাই তো হওয়া উচিত, কিন্তু আমাদের দেশে এই সংঘাত হয়ে যায়, আর যেটা রক্তাক্ত, যেটা আপনি বললেন চোখ তুলে ফেললো বা চোখে আঘাত হলো বা একটা ছেলে দৃষ্টি হারালো, এই যে পরিস্থিতি, এইটার থেকে তো আমরা বেরোতে পারছি না। হ্যাঁ, এটা বেরোতে পারছি না। এটা মনে হচ্ছে সামনে আবার ফিরে আসবে কোনো না কোনো ফর্মে। এটাই খুব মানে হলে খুব উদ্বেগজনক হবে, এবং মানুষ এটা প্রত্যাশা করে না। আমি যেটা বললাম যে একটা পলিটিক্যাল ব্যবস্থা গত 53-55 বছর ধরে আমরা এই দেশে তৈরি করেছি, কিন্তু এটা অত্যন্ত ফ্র্যাজাইল। এটার ভেতরে মানে আপনার নিরেট, পাথরের মতো যে নিরেট, ভেতরে নিরেট সেটা না, এটা অন্য বেলুনের মতো, যেটা আপনি এরকম করলেই, খোঁচা দিলেই এটা ফুটে যায়, চিমসে হয়ে যায়, তাই না? এটা কেন? এটা কারণ হচ্ছে যে আমরা এটা একটা বেসিক প্রাইমারি জিনিস, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপটা ঠিক করতে পারি নাই। যে ক্ষমতা হস্তান্তরের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত হবে না, এবং ওইটাই কিন্তু মাঠের রাজনীতিতে ফিরে আসে, যে সবাই ক্ষমতাকে ব্যাপকভাবে আঁকড়ে ধরে রাখতে চায়। তো এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার, এবং এটা মনে রাখা দরকার যে বিরোধী দল তার যে লেজিটিমেট বৈধ অধিকার রাজনৈতিক কর্মসূচি করার, এটাতে সরকার বাধা দিতে পারে না বা সরকারি দল বাধা দিতে পারে না। এটা তার সংবিধান স্বীকৃত অধিকার। আপনি দেখবেন বিমান প্রতিমন্ত্রী মিল্লাত সাহেব উনি একটা কথা বলেছেন, আমি খুব অবাক হয়েছি। উনি বলেছেন যে হাসনাত এবং নাসিরকে ছাড়া আসেন, কর্মসূচি করতে দেব। এখন কর্মসূচিতে আপনি করতে দেওয়ার কেউ না, এটা তো দয়ার বিষয় না। এটা তো রাশেদ খান বলছে। হ্যাঁ, এবং তাহলে দেখেন আমরা কি এখন বলতে পারি না যে এই যে নাসির সহ গেছি বলেই আপনারাই হামলা করার ব্যবস্থা করেছেন? লজিক তো সেরকম সেই জায়গায় যায়। এটা আমাদের সংবিধান স্বীকৃত অধিকার, এবং আপনি কোনো রাজনীতিবিদকে আটকাতে পারেন না। আপনারা যদি তার বক্তব্য খারাপ লাগে আপনি পাল্টা কর্মসূচি করবেন। তবে তুষার, এই 55 বছরের ইতিহাস তো 6 মাসে বদলাবে না, আরো সময় লাগবে। না, কিন্তু বদলাবে না, কিন্তু আমাকে তো সেই লক্ষণগুলো দেখাতে হবে। সেই লক্ষণগুলো আপনার হয়তো আপনি জেনেছেন ইতিহাস পড়ে, স্বাধীনতার পরে জাসদের সঙ্গে যা করা হয়েছে, হ্যাঁ,
সেই ইতিহাস আপনি চিন্তা করেন তো এটা কিছুই না। এমনকি মসজিদের ভিতরেও কিন্তু অ্যাটাক হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং মানে আননেসেসারি ভাতৃঘাতী সংঘাতের সময় 71 to 81 10 বছরের মধ্যে মুক্তিযুদ্ধপন্থী সকল শক্তি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে কোথায় গিয়ে ঠেকলাম আমরা। তখন তার কোনো স্বাধীনতা বিরোধী ছিল না, সবাই মুক্তিযুদ্ধপন্থী শক্তি যারা নিজেদের মধ্যে এই মানে মারামারিগুলো করেছে, খুনোখুনি করেছে। তাতে কি আমরা যারাই নায়ক তারাই খলনায়ক। হ্যাঁ, এবং তাতে করে কি আমাদের শক্তি বৃদ্ধি হইলো না কি আমার শক্তি ক্ষয় হলো? আমরা সব সূর্য সন্তানদেরকে হারিয়েছি। তো এটার পুনরাবৃত্তি তো করা যাবে না। এবং কিন্তু ধরেন ওই মাত্রায় না হলেও এই টেনশনগুলো তো আছেই এবং কাদা ছোড়াছড়ি তো আছেই। এটা যে কোনো সময় যে কোনো খারাপ দিকে যেতে পারে। ঠিক আছে, যে আপনি এখন নাসিরের বিরুদ্ধে যেভাবে বিএনপি কথা বলে বা যেভাবে তাকে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত করছে, এটা তো তার জন্য একটা সিরিয়াস থ্রেট। তার প্রতি আমাদের আহ্বান বা তার প্রতি আমাদের চাপ, সামাজিক চাপ, রাজনৈতিক চাপ, যে আপনার বক্তব্যগুলো শালীন হতে হবে, গঠনমূলক হতে হবে, রাজনৈতিক হতে হবে, ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। এই সমালোচনা সারাদিন করলে আমরা সারাদিন এটা মেনে নেব। হ্যাঁ, এবং তার নিজেরও নিশ্চয়ই রিয়েলাইজেশন আছে যে কোনটা গ্রহণযোগ্য হচ্ছে। আপনার মনে থাকবে যে কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে একজন বিরোধী দলের নেতা একটা বাজে গালি দিয়েছিলেন, খুবই খারাপ গালি, আমি এটা বললাম না। হ্যাঁ, সালাউদ্দিন তানভীর না, কুলাঙ্গার বললো না একজন। তারপর কি হয়েছে? এটা কিন্তু কোথাও অ্যাকসেপ্টেড হয় নাই, বিরোধী মহলে এটা অ্যাকসেপ্টেড হয় নাই। কেউ আকার ইঙ্গিতে বলার চেষ্টা করে নাই যে না এটা উনি সামহাও ডিজার্ভ করেন, প্রধানমন্ত্রী ডিজার্ভ করেন। তাহলে এই গালি, খারাপ কথা, কুরুচিপূর্ণ কথাকে আপনার এভাবেই ছেড়ে দিতে হবে জনগণের কাছে, বিদ্যুৎ সমাজের কাছে, গণতান্ত্রিক সমালোচনার কাছে। ওখান থেকে যেই ব্যাকল্যাশটা আসবে সেটাই আমাকে সংবরণ করাবে বা আমার মধ্যে সংযম নিয়ে আসবে। কিন্তু আপনি যদি বলেন যে 64 জেলায় আমি অবাঞ্ছিত ঘোষণা করলাম অমুক নেতাকে, হ্যাঁ, কিংবা আগের মতো করে আপনি তার বিরুদ্ধে মামলা করলেন, তারপর ওই আদালতে সে গেল আপনার হাজিরা দিতে, সেখানে আপনি হামলা করলেন, এগুলো পুরো পরিচিত পুরনো প্যাটার্ন। এগুলো করলে কিন্তু আবারও ওই যেখানে আপনি যেটা বলছেন যে এই সংঘাতের রাজনীতি থেকে বেরোয় আসতে পারছি না, সেখানে আমরা আবার ফেরত যাব। এবং এটা এত দ্রুত ঘটে যাচ্ছে মাত্র 5-6 মাসের মধ্যে, এটা খুব অ্যালার্মিং। এখানে আমি মনে করি সরকারেরই সবচেয়ে বেশি সংযম দেখানো দরকার এবং তার গন্ডারের মতো চামড়া হওয়া দরকার। যে গন্ডারের যেরকম কিছু হয় না কিছু বললে, সরকারের ওরকম হতে হবে। আপনি দেশ পরিচালনা করেন, আলটিমেটলি মানুষ আপনাকে বিচার করবে। কিন্তু সংসদে যদি আপনারা পারেন, বাইরে পারেন না কেন? বাইরে তো লোকাল পলিটিক্স আপনি জানেন, বিশেষত এই রাকিব একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে, সামনে স্থানীয় সরকার নির্বাচন। তো স্থানীয় সরকার নির্বাচনে ঘিরে তো আপনি জানেন যে লোকাল পলিটিক্স আমাদের সবসময় স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের তুলনায় বেশি সহিংস হয়। তো এখন যেহেতু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছি, এটা তো টের পাচ্ছে বিএনপি সহ অন্যান্য দল, বিশেষত বিএনপি। তার তো এখনও দলীয় নির্দেশনা নাই যে তোমরা স্থানীয় সরকার নির্বাচনে প্রচারণা করো। তো সে হয়তো মনে করছে যে আমরা সামহাও এগিয়ে যাচ্ছি, মানে যেহেতু অ্যাটলিস্ট মিডিয়া সামনে রেখে আমরা পরিচিত করাচ্ছি। তো এবং যখন দলীয় নেতারা গিয়ে পরিচয় করাচ্ছে, তখন তো ওই প্রার্থীও কিন্তু একটু ইন্সপায়ার হচ্ছে, সে হয়তো কাজে নেমে পড়ছে। এটাও কিন্তু একটা অনুঘটক হিসেবে কাজ করতে থাকতে পারে আমার মনে হয়। যে ওই যেটা আপনি বললেন সংসদে সহাবস্থান, কিন্তু এটা লোকালি সেটার রিফ্লেকশন নাই। আজকে প্রথম আলোতে আমাদের স্থানীয় মন্ত্রী, মাননীয় স্থানীয় মন্ত্রী যে সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানেও এটা ইঙ্গিত আছে। উনি বলছেন যে ন্যাশনালি আমাদের মধ্যে এটার কোনো প্রভাব নাই, কিন্তু কোথাও কোথাও এরকম ঘটে থাকতে পারে। তাহলে তো কিন্তু এটা তো একটা ইয়ে থাকতে হবে, কি বলে মানে রিফ্লেকশন থাকতে হবে। ন্যাশনালি যদি আমাদের মধ্যে ঐক্য থাকে, তাহলে সেটা লোকাল পর্যায়ে থাকতে হবে। লোকাল পর্যায়ে সহিংসতা হলে আপনি জানেন যে ওখানে একটা ছেলের যদি, আমি যেমন নড়াইলে গেলাম, আমাদের একটা ছেলে আন্দোলনে ছিল, বৈষম্যবিরোধী ছিল, এখন আমাদের রাজনীতিতে এসছে, তার মাথার দাম ঘোষণা করা হয়েছে 1.5 লাখ টাকা। কে করেছে? আওয়ামী লীগ করেছে। এবং সেটা নিয়ে মামলা হয়েছে, কিন্তু কোনো অগ্রগতি নাই। তাহলে বুঝেন ওইটা কিন্তু, এই যে আমি আজকে হয়তো প্রথম এসে টকশোতে এই কথাটা বলতে পারলাম, তার কিন্তু ওখান থেকে এই কথাটা এই পর্যন্ত আসার কোনো ইকোসিস্টেম নাই। এবং তারা খুবই ঝুঁকিপূর্ণ একটা পরিবেশে রাজনীতি করে, লোকাল পলিটিক্স অনেক কঠিন। তো সেখানে আমাদেরকে এখানে এই বিষয়ে একটা আলোচনা হওয়া দরকার যে কীভাবে আমরা লোকাল পলিটিক্সটা করতে পারি শান্তিপূর্ণভাবে, সহাবস্থানের সাথে। এবং যেগুলো বিভিন্ন টিআর কাবিখার ব্যাপার আছে, কার্ডের ব্যাপার আছে, এগুলো নিয়ে কিন্তু দ্বন্দ্ব সংঘাত হয়ে যায়, নিজের দলের মধ্যেও হয়। তো এইগুলোর ক্ষেত্রে একটা ন্যাশনাল পলিসি দরকার, যাতে এই সংঘাতটা না হয়। অনেক ধন্যবাদ। শেষ করবো রাকিব, এই যে মোর কথা দিয়ে শেষ কথাটা হলো ন্যাশনাল পলিসি। যেটা জি, পলিসি দিয়ে তো হবে না, হইতে হবে মানসিকতার পরিবর্তন। এক্স্যাক্টলি। আইন তো অনেক কিছুই আছে, আমি সেটা বললাম, আইন কাগজ কলমে দিতে আছে। আমি একটু শেষ কথায় যোগ করি, সেটা হচ্ছে ধরেন আমাদের যে আনফর্চুনেটলি আমাদের ন্যাশনাল পর্যায়ে, ধরেন আমি তুষার ভাইয়ের বাসায় যায় একবেলা লাঞ্চ খেলাম, উনি আমার বাসায় এসে ডিনার করলো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের লোকাল পলিটিক্সের ডায়নামিক্সটা কিন্তু তা না। লোকাল পলিটিক্সে আপনি দেখবেন এক দলের মধ্যেই 5-7টা গ্রুপ, একজন আরেকজনের মুখ দেখতে পারে না, কিন্তু নিজ দলের মধ্যেই। এবং আমাদের লোকাল পলিটিক্সের পেরিফেরির সাথে সেন্টারের এই কেমিস্ট্রিটা অনেক আগে থেকে, এটা পুরনো সমস্যা। কারণ লোকালে যেরকম আধিপত্য, লোকালে তো ধরেন এটা ডিসেন্ট্রালাইজড প্রসেস। তো এখন এটা আমি মনে করি না যে ধরেন দল আন্তরিক হলো, যে কোনো দলে আন্তরিক হলো
তো এটা মানে মেকআপ করাটা খুব কঠিন। তো সুতরাং সেটার জন্য আমি মনে করি ধরেন ওই আপনি বলছেন পলিসি মানসিকতা, তো মানসিকতার ক্ষেত্রে হচ্ছে ধরেন এটা তো সরকারের পক্ষ থেকে স্ট্রিক্ট এটাকে ডিল করতে হবে, এটা একেবারে খুবই স্ট্রিক্ট ডিল করতে হবে। তবে এর চেয়ে বড় কথা হচ্ছে ধরেন আপনার যে মেরিটোক্রেসি পলিটিক্স, মানে আমাদের দেখবেন ডাইনেস্টি পলিটিক্স কিন্তু শুধুমাত্র দুই ফ্যামিলি না, বাইরেও ধরেন ওই যে মেয়র এমপি ছেলে আবার ইলেকশন করতেছে, তো এই ডাইনামিক্সটাও ভাঙতে হবে এবং মেরিটোক্রেসির প্রাধান্য দিতে, তাহলে এটা ভেঙে যাবে। লাস্ট একটা কথা বলে শেষ করি যে হ্যারল্ড ল্যাসোলের একটা কথাবার্তা, পলিটিক্সে কে কি কখন পায় কখন পায় কীভাবে পায় এটা কেউ জানে না। তো আমাদের এরকম কে কী পায় কখন পায় কীভাবে পায় কে কীভাবে হারাচ্ছে পাইতেছে, এটার কোনো ইকুয়েশন নেই। সুতরাং এই কোয়েশনটা যদি পলিটিক্সে অ্যাকোমোডেট হবে তাহলে মনে করি যে লোকাল পলিটিক্স এবং সেন্ট্রাল পলিটিক্সটা মানে একসাথে সমাধান। অনেক ধন্যবাদ তুষার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।